আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথা। বিএনপির কিসের এত ভয়? কেন ঢাকা বারের কিংবা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের যে নির্বাচন, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হচ্ছে না? প্রতিদ্বন্দ্বিতা করলে কি এমন ক্ষতি হয়ে যেত বাংলাদেশের কিংবা বিএনপি সরকারের? এছাড়াও আরো কয়েকটি বিষয়ে আজকে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বারের নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফলগুলো আপনারা দেখেছেন যে যেখানেই আওয়ামী লীগপন্থী আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে অধিকাংশ বারেই তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছেন। আবার কয়েকটি জেলার বারে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। কিন্তু এই যে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ইলেকশন কিংবা ঢাকার যে বারের ইলেকশন, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের কম্পিট করতে দেওয়া হচ্ছে না। এমনকি এই যে বার কাউন্সিলের নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবেন না, এই যে ফ্যাসিস্টদের দোষর, এগুলো সব বস্তা পচা কথা। তো এর ফলে কি হচ্ছে? এটা কি বিএনপির জন্য খুব ভালো হচ্ছে? একটা জিনিস আমি বুঝি না, যে আওয়ামী লীগ আমলে দীর্ঘ সময় এই সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের বিভিন্ন পজিশনে বিএনপির নেতৃবৃন্দরা ছিলেন, বিএনপির আইনজীবীরা কিন্তু জয়লাভ করেছিলেন, এবং ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন এবং আরো অনেকেই। তার ফলে কি আওয়ামী লীগ গভর্নমেন্ট পড়ে গেছে? বারের নেতৃত্ব যদি বিএনপির হাতে নাও থাকে, তাদের প্রার্থীরা যদি পরাজিত হয়, তাতে কি সরকার পড়ে যাবে? নাকি সরকারের ক্রেডিবিলিটি বাড়ে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়? আমি স্যালুট জানাই ঢাকার বারের এবং স্পেশালি সুপ্রিম কোর্ট হাইকোর্টের যেসব আওয়ামী অনুসারী আইনজীবী আছে, দে হ্যাভ শোন দেয়ার কারেজ। এই ভিডিওটা দেখেন, এটা দেখে আসলে বোঝাই যায় যে একদিকে বিএনপি কতটা ভয় পেয়েছে, আর একদিকে আওয়ামীপন্থী আইনজীবীরা এই প্রতিকূল সময়েও কতটা স্পিরিটেড। আপনারা আজকে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, যারা বলেছেন আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ, আমরা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টের সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে। আওয়ামী লীগ এদেশের সমস্ত মানবাধিকারের আইনগুলোকে সৃষ্টি করেছে। বাংলাদেশের তারাই আওয়ামী লীগ যারা ৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তকে সম্মান করে, তারাই আওয়ামী লীগ যারা ২ লক্ষ বাবুদের ইজ্জতকে সম্মান করে, আজকে তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশের ধর্মের স্বাধীনতাকে স্বীকার করে, আজকে তারাই আওয়ামী লীগ যারা আমার ভাইয়ের রক্তে লাগানো ২১শে ফেব্রুয়ারি শুনলেই যাদের রক্ত টকবক করে, আজকে তারাই আওয়ামী লীগ যারা ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর ভাষণ শুনলে যাদের রক্ত টকবক করে, তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশে জঙ্গি উত্থানকে অস্বীকার করে, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, বাংলাদেশকে ভালোবাসে, তারাই আওয়ামী লীগ যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। যতদিন থাকবে আওয়ামী লীগও থাকবে। এবং এই যে আওয়ামীপন্থী আইনজীবীদের কম্পিট করতে দেওয়া হলো না, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরেও সমালোচনা আছে। একজন এই ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে বিএনপির নেতা, তিনি দেখেন এই যে স্ট্যাটাস দিয়ে কি বলেছেন। অর্থাৎ এই যে এটা যেটা সমস্যা হয় যে কতিপয়
লোক তাদের নিজেদের নেতৃত্বটা ইনশিওর করার জন্য একেবারে বাই হুক্কুরু আর বাই কুক্কুরু তাদের জিততে হবে। কম্পিট করে আপনি জেতেন। আপনার যদি এত ভালো কাজ করে থাকেন, আপনাদের যদি এত গার্ডস থাকে, তাহলে আপনি সবার জন্য নির্বাচন উন্মুক্ত করেন। যদি ভোটাররা আপনাকে ভোট দেয়, আপনি আইনজীবী পরিষদের নেতা হবেন। কিন্তু আপনি ভালো করেই জানেন যে আপনার এই মুহূর্তের অবস্থা কি। সুতরাং আপনি স্বৈরাচারী কায়দায় আপনার যাদের জয়লাভের সম্ভাবনা আছে তাদের আপনি নির্বাচনে অংশগ্রহণই করতে দিলেন না। এবং খবর পেলাম যে এই সিদ্ধান্তে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তারাও খুব অসন্তুষ্ট, এবং সেখানে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এক পর্যায়ে উঠে বেরিয়ে চলে গেছেন। যা হোক, একটা সরকার শুরুতেই যে এরকম তালগোল পাকিয়ে ফেলবে এইটা আমাদের ধারণারও বাইরে ছিল বলা যায়। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নানান আলোচনা চলতেছে। বিএনপির আমলে এটা উদ্বোধন হচ্ছে ঠিকই, কিন্তু এটা সমস্ত কৃতিত্ব তো শেখ হাসিনার সরকারের। এখন দেখলাম কয়েকজন ছাগু বলার চেষ্টা করতেছে যে এইটা নাকি সব সরকারের অবদান নাকি আছে। মোটেও না, এটা পাকিস্তান আমলে করার কথা ছিল, এটা এখানে না করে পাকিস্তান সরকার এটা করাচিতে করেছে। করাচিতে সেই সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দাবি জানিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি তার যত প্রায়োরিটি ছিল তার মধ্যে এই রূপপুরের এটা ছিল। কিন্তু শেখ হাসিনাই এটাকে বাস্তবে পরিণত করেছেন। তিনি রাশিয়াকে এখানে এনেছেন, এবং এই প্রকল্পটা যদি দেখেন এটা আসলে রাশিয়ার এক ধরনের বিনিয়োগ। এখানে টোটাল যে খরচ হয়েছে তার চেয়ে 90%-এরও বেশি ইনভেস্টমেন্ট করবে রাশিয়া, এবং বাংলাদেশ সরকার 15,000 কোটি টাকা এখানে দেবে। সেই 15,000 কোটি টাকা মেইনলি এই যে জমি দিচ্ছে, ওখানে নদী শাসনের একটা ব্যাপার আছে। সো এইভাবে 15,000 কোটি টাকা দিচ্ছে, আর বাকি টাকা রাশিয়া দিচ্ছে, এবং রাশিয়া এটা লং টার্ম লোন, 28 বছর, 2 বছর ল্যাপস হয়ে গেছে। তো পরিবর্তে ধরে নি 28-30 বছরের মধ্যে তারা এই লোনটা উঠায় নেবে। এবং পারমাণবিক বিদ্যুতের একটা সুবিধা হলো এইটা একদম চিপেস্ট। এটা পার ইউনিট কস্ট হয়তো 6 টাকা, অন্যদের ইউনিট কস্ট যেমন 12-13 টাকা, 20 টাকা এরকম। এবং এটা লনজিভিটিও অনেক, এটা 50 থেকে 60 বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এবং এটা যদি ওয়েল মেনটেইনড হয় তাহলে এটা আরো 50-60 বছর এক্সট্রা ইউজ করা যাবে। তার মানে 100 বছরের মতো এটা একটা প্রকল্প। এবং ভেরি ইন্টারেস্টিং হলো বাংলাদেশের বিনিয়োগ 15,000 কোটি টাকা, আর মানে 1 বিলিয়ন সামথিং। আর ওদিকে রাশিয়ার বিনিয়োগ হলো প্রায় 11 বিলিয়ন বা 12 বিলিয়নের কাছাকাছি। এখন নিন্দুকেরা বলতেছে যে এইখান থেকে শেখ হাসিনার সরকার 5 বিলিয়ন বা 60,000 কোটি টাকা দুর্নীতি করছে, আত্মসাৎ করছে। তো যেখানে বাংলাদেশের বিনিয়োগ 15,000 কোটি টাকা, তাও আমি বললাম ইন দ্য ফর্ম অফ ল্যান্ড, নদী শাসন, এইসব। তো সেখানে 15,000 টাকা আপনি বিনিয়োগ করে আপনি 60,000 টাকা চুরি করলেন, তাহলে বাকি 45,000 টাকা আপনি কোত্থেকে পাইলেন? রাশিয়া। এবং দেখেন এই প্রজেক্টের জিনিসপত্র সব আসছে অধিকাংশ রাশিয়ার থেকে আসছে, তাদের লোকবল এখানে কাজ করছে, সবকিছু তারাই স্পেন্ড করছে বলা যায়। তাহলে রাশিয়ার টাকার থেকে 45,000 টাকা আওয়ামী লীগ সরকার চুরি করছে বলতে চান? মানে মাথার মধ্যে কি পরিমাণ গু থাকতে হবে যে এই গুজবটা বিশ্বাস করতে এবং এটা ছড়াইতে। সেই ঘটনাই আমরা দেখতে পাচ্ছি যে, এবং দেখেন এই গত 2-3 দিনের মধ্যেও সাংবাদিকরা রাশিয়ার রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন তাকে প্রশ্ন করেছিলেন এই 5 বিলিয়ন দুর্নীতির বিরুদ্ধে। তিনি মানে তার উত্তরটা সহজ ভাষায় বললে বলে, ভাই আপনারা কি আমার ব্যাকল পাইছেন যে আমার প্রজেক্ট থেকে 12 বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট, সেখানে 5 বিলিয়ন একজন খেয়া ফেললো। Yes, I don't understand your question. Frankly speaking, it's a rumor, first of all, and false rumor. This is the matter. You should understand. The certain statement of our Rosatom company was made. Please look into it. It was 3 to 4 days ago. For my side, I can say you frankly that imagine $5 billion. Yeah. It's a big amount. Of course, and how it can be done.
to give to somebody $5 billion when the construction is just a little bit our credit, it was $11.38 billion. So do you think that we are so much crazy? মানে এই গুজবগুলো আমি আজকাল অবাক হই না কেন, কারণ এই গুজব ছড়িয়েই কিন্তু এরা এত দূর আসছে। এই বিএনপি বলেন, ইউনূস বলেন, আসিফ নজরুল বলেন। আসিফ নজরুলের সেই কথাটা মনে আছে, সে যে বলছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, কিন্তু আজ অবধি তিনি কিন্তু প্রমাণ করতে পারেন নাই। তিনি উপদেষ্টা হওয়ার পরেও এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এখন আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, আসিফ নজরুলের একজন ছাত্র একটা স্ট্যাটাস শেয়ার করছে। আসিফ নজরুল আজকাল ফেসবুকে যে স্ট্যাটাস দেয় সেখানে কমেন্ট সেকশন অফ করা থাকে। তিনি ধারণা করতে পারেন, আপনারাও ধারণা করতে পারেন যে আসিফ নজরুলের স্ট্যাটাসের নিচে কি ধরনের কমেন্ট হইতে পারে। খুব কান্নাকাটি করতেছে আসিফ নজরুল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে কোন এক ভূমিদস্যুর পত্রিকা নাকি তার এবং কয়েকজন উপদেষ্টার পেছনে লাগছেন, তার বিরুদ্ধে অভিযোগ 1000 কোটি 100 কোটি। এই যে সাব রেজিস্ট্রারদের বদলি টাকা, আদালতে যদি এই মুহূর্তে আপনার পরিচিত কোনো কেউ থাকে আওয়ামী লীগের বা যে জেলে আছে বা জামিনের জন্য যাচ্ছে, তাহলে একটু খোঁজ নিয়ে দেখবেন যে আমি তো কালকেও শুনলাম যে একটা 20 টাকার মিনারেল ওয়াটারের বোতল আসামির হাতে পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে 500 টাকা ঘুষ দিতে হয়। একটা রিমান্ডে নিলে সেখানে আপনার প্রতিদিন 1 লাখ 2 লাখ টাকা করে ডেইলি দিতে হয়। জামিনের জন্য আগে যদি খরচ হইতো 50,000 টাকা, এখন সেখানে খরচ হয় 5 লাখ টাকা। এই কালচারটা করে গেছে আসিফ নজরুল। এখন আপনি ফেসবুকে কান্নাকাটি করেন কমেন্ট সেকশন অফ করে, আবার বলেন যে প্রমাণ করতে হবে আমি দুর্নীতি করছি। দুদকে আপনার বিরুদ্ধে কতগুলো অভিযোগ এই মুহূর্তে জমা আছে আসিফ নজরুল সাহেব, আপনি কি জানেন? আপনি প্রমাণ চান, তাহলে আপনি 26 লাখ লোকের কথা বলছিলেন, সেই প্রমাণ কই? রূপপুরে যে 5 বিলিয়ন বা 60,000 কোটি টাকা আওয়ামী লীগের সরকার দুর্নীতি করছে, সেই প্রমাণ কই? বছর বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করছে, সেই প্রমাণ কই? নিজেরাই তো প্রমাণ ছাড়া কথা বলছেন। আর যে দুর্নীতি আপনি করছেন, যেটা সব পারিপার্শ্বিক সব প্রমাণ দিয়ে বলা যায় যে এই দুর্নীতি এখানে সংগঠিত হয়েছে, এবং সেই সংগঠিত দুর্নীতিতে আপনি নাই, বিং দ্য হেড অফ দ্য মিনিস্ট্রি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর যদি সাহসী থাকতো কমেন্ট সেকশনটা অন রেখে আপনি কাজ করতেন। গতকাল নিউ মার্কেটের পাশে শাহনাজ ছাত্রাবাস আছে, সেইখানে সামনে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পরে জানা গেল সে অন্যতম শীর্ষ সন্ত্রাসী টিটন। এই টিটন ঢাকার আর এক সন্ত্রাসী আছে ইমন, তার ডানহাত বলে শুনেছি। এই টিটন একটা মার্ডার কেসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সম্ভবত 2013 বা 14 সালে সেই রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 2024 সালের 8ই আগস্ট এই আসিফ নজরুল্লাহ দায়িত্ব নিয়েছে। 12ই আগস্ট, 4 দিনের মাথায় টিটন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টিটন 12ই আগস্ট কারাগার থেকে বেরিয়ে গেছে। আসিফ নজরুল সাহেব, কি এমন ঘটনা ঘটলো যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 4 দিনের মাথায় জেল থেকে বেরিয়ে যায়? আপনি নিজেকে কত দোয়া তুলসী পাতা দাবি করবেন? যদি বলি এই, এবং সে ছিল বাবর ইলাহি হত্যাকাণ্ডের কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কত টাকার বিনিময়ে এই টিটনকে মুক্তি দেওয়া হয়েছিল, এবং সেই টিটন বেরিয়ে এখন ইনভেস্টিগেট করা হচ্ছে সে কি আবার আন্ডারওয়ার্ল্ডে চলে গিয়েছিল, আবার সন্ত্রাসে জড়িয়ে গেছে, এবং কালকে কারা তাকে হত্যা করেছে। আননোন গানম্যান, ইটস এ ভেরি স্পেশাল টার্ম। তো আপনারা গুমের বিরুদ্ধে কথা বলেন, আপনারা ক্রসফায়ারের বিরুদ্ধে কথা বলেন, টিটনের হত্যাকাণ্ডটাকে আপনারা কি বলবেন? এখন দেখি আবার কোন নাটক আসে, কোন জজমিয়া নাটক আসে। তো এই হলো বাংলাদেশ। বিএনপির আইনজীবীরা কাঁপছে, রূপপুর প্রকল্প শেখ হাসিনা করছে, এইটা তাদের দহন হচ্ছে আর কি, জ্বলে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষ কিন্তু বলছে, বাংলার মানুষকে থামানো যাচ্ছে না। যতই দিন যাচ্ছে ততই
শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটা সাধারণ মানুষ বলছে, এটা আওয়ামী লীগের আর নিজস্ব স্লোগান নেই। আর এই আসিফ নজরুল, আরো আছে একজন রিজওয়ানা হাসান, তারপরে সে অধিকারের শুভ, এদের আদিলুর রহমান শুভ, এদের নানা রকমের দুর্নীতির খবর বেরিয়ে আসছে এবং আরো আসবে। কারণ বেসিক্যালি এই মানুষগুলো মানুষ নামের কলঙ্ক, এরা দুর্নীতিবাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, পাবনার রূপপুরে দেশের একমাত্র যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে প্রায় ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতে যাচ্ছি এবং কোনো রকম বিরতি ছাড়া এক নাগারে ৬০ বছর ৬০ ইয়ার্স এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাব। প্রাথমিক যে ইনভেস্টমেন্ট আকাশচুম্বী, প্রায় ১,১২,০০০ কোটি টাকা, কিন্তু পার ইউনিট হিসেবে যদি ধরা হয় এবং আগামী ৬০ বছরের যে মুদ্রার অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন ধরা হয়, ডেপ্রিসিয়েশন ধরা হয়, তাহলে এই বিদ্যুৎ যতটা সস্তা, একেবারে পানির মতো, মানে সোলার পাওয়ারের যে বা জলবিদ্যুতের যে খরচ, তার চাইতে অনেক অনেক কম। এবং সেক্ষেত্রে আগামী ৬০ বছরের ক্যালকুলেশন যদি করেন, তাহলে ১,১০,০০০ কোটি টাকা, এটাকে মনে হবে তেজপাতা, কোনো টাকাই না। এই বিদ্যুৎ কেন্দ্র চালু হতে যাচ্ছে এবং আগামী আগস্ট মাসে, মানে এটা হলো আজকে যে ভিডিওটা করছি এপ্রিল মাসের শেষ দিন, আগামীকাল ১লা মে, জুন, জুলাই, আগস্ট মাসে এটি জাতীয় গ্রিডে যুক্ত হবে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে এবং এখানে জ্বালানি লোড করা হয়েছে, মানে যে ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম এখানে ঢুকানো হয়েছে এবং এটা এখন চলছে। সবকিছু যদি স্বাভাবিক থাকে, তাহলে সারা পৃথিবীর বুকে ৩৩তম গর্বিত রাষ্ট্ররূপে, যাদের দেশে পরমাণু চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, পৃথিবীর কতগুলো দেশ রয়েছে জাতিসংঘের সদস্য, তাদের মধ্যে ৩৩টি দেশের মাত্র এই গৌরবোজ্জ্বল স্থাপনা আছে, তাদের মধ্যে বাংলাদেশ অনুপ্রবেশ করতে যাচ্ছে। এটা আমাদের জন্য অতি গর্বের, পুরো জাতি এর জন্য গর্বিত। এবং এই পারমাণবিক চুল্লির সঙ্গে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে এবং বাংলাদেশের মতো একটি জায়গাতে, জনবহুল একটি রাষ্ট্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার মতো যে প্রচণ্ড দুঃসাহস দরকার, যেটি পাকিস্তান জামানাতে আইয়ুব খানও সাহস পাননি। এই দুঃসাহসিক কর্মের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে পাবনার জনগণ, তাদের মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে পুরো জেলা শেষ হয়ে যাবে। তারা রাস্তায় নামতে পারতেন, বিদ্রোহ করতে পারতেন, কিন্তু সেটা না করে পুরো এলাকাটিকে একটি খুদে রাশিয়া বানানো হয়ে গেছে। অর্থাৎ সেখানে শত শত রাশিয়ান ইঞ্জিনিয়ার, কর্মকর্তা, কর্মচারী, তারা সেখানে আছেন এবং ওখানে যে একটা পরিবেশ, না গেলে কেউ বুঝতে পারবেন না। রাশিয়ান লোক স্বামী স্ত্রী রাস্তায় আলু কিনছে, পেঁয়াজ কিনছে, বাংলা ভাষায় কথা বলছে। বাঙালিরা, সেই রূপপুরের যারা বাঙালি, তারা আবার অনেকে রাশিয়ান ভাষা শিখে গেছে। একটা বৃহত্তম নয়, প্রধানতম পরাশক্তির সঙ্গে আমাদের এই যে একটা বন্ধন, পারমাণবিক বন্ধন, এটি আগামীতে আমাদের যে কেবলমাত্র যে বৈদ্যুতিক বা জ্বালানি সংকট মোকাবেলা অথবা জ্বালানি নিরাপত্তার বাইরেও আমাদের সঙ্গে রাশিয়ার এই বন্ধন আমাদের সামগ্রিক যে দেশের কৌশলগত নিরাপত্তা, এই ক্ষেত্রে একটা মাইলস্টোন স্থাপিত হয়ে গেল। ফলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাদের রহমত দান করুন, বরকত দান করুন এবং তাদের ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তাদেরকে যার যার অবস্থানে তারা ভালো থাকুন, এই প্রার্থনা করছি। এই কাজের সঙ্গে খোলামেলা বলতে গেলে, যদি আপনি ধরেন, বহু মানুষ এর সঙ্গে জড়িত।
1967-এ যখন আইয়ুব খান ক্ষমতাতে, তখন এখানে একটা পারমাণবিক এরকম বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য একটা মাস্টার প্ল্যান তারা নিয়েছিল, এবং ভূমি জরিপ থেকে শুরু করে আর অনেক কিছু কিন্তু সেই জমানায় হয়েছিল। পরবর্তী যে সরকারি ক্ষমতা এসেছে, প্রতিটি সরকারের সময় এই ফাইলগুলো চলতেছিল এবং কোনো সরকার এটাকে বাতিল করেনি। দিস ইজ দ্য পজিটিভ। অর্থাৎ বঙ্গবন্ধু সরকার, জিয়াউর রহমান সরকার, পরবর্তীতে যারাই আসছে, এমনকি খন্দকার মোশতাক আসছে, এই যে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাটি কখনো কোনো সরকার রিজেক্ট করেনি। যদি রিজেক্ট করা হতো, শেখ হাসিনার পক্ষে আসলে এটা নতুন করে চালু করা সম্ভব ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট থিং। ফলে উই মাস্ট শো আওয়ার গ্র্যাটিটিউড অ্যান্ড গ্রেটফুলনেস টুয়ার্ডস অল গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড পলিটিক্যাল পার্টিস as well as the government belongs to the power in the previous days. এটা বুঝতে হবে, আনগ্রেটফুল হলে চলবে না। তো সেই অর্থে সিংহভাগ কাজ শেখ হাসিনা করেছেন, তাকে প্রশংসা করতেই হবে। দ্যার ইজ নো ওয়ে। মিস্টার ভ্লাদিমির পুতিন আমেরিকাকে টেক্কা দিয়ে শেখ হাসিনার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশে 90,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, এবং রাশিয়ার অর্থনীতি ভালো না। তারা যে সময়টাতে বিনিয়োগে এসেছে, সেই সময়টাতে রাশিয়ার অর্থনীতি ভালো ছিল না। তো সেই অর্থনীতি থেকে 90,000 কোটি টাকা বের করে সেই টাকা বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বে তারা বিনিয়োগ করেছে। এই জন্য রাশিয়ান সরকারকে সম্মান দিতে হবে, ধন্যবাদ দিতে হবে। যেভাবে 1971 সনে রাশিয়ার সহযোগিতা না থাকলে আমরা কোনোদিন স্বাধীনতা পেতাম না, আমেরিকা আমাদের কুটি কুটি করে কেটে ফেলত। দ্বিতীয়ত, স্বাধীনতার পরে আমাদের বন্দর, অবকাঠামো, কর্ণফুলীর চ্যানেল এবং মংলা বন্দরের চ্যানেল, সেখানে মাইন পুঁতে যেভাবে রেখেছিল, আমরা জিন্দিগিতে আমাদের নিজস্ব টেকনোলজি, এমনকি ভারতের টেকনোলজি দিয়েও আমরা আজ পর্যন্ত, মানে আজকে 50 বছর পর্যন্ত আমরা সেই বন্দরকে ব্যবহার করতে পারতাম না। পাকিস্তানিরা যাওয়ার সময় আমাদের এই সকল বড় বড় ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে যেখানে যেখানে নৌ চলাচলের রুট রয়েছে, সেখানে তারা মাইন পুঁতে গিয়েছিল। যেভাবে এখন ইরান হরমুজে মাইন পুঁতে রেখেছে, আমেরিকা সেখানে কিচ্ছু করতে পারছে না। তো সেই মাইনগুলো কারা তুলেছিল? এই রাশিয়া, আমাদের পরীক্ষিত এবং আমাদের প্রমাণিত বন্ধু। সো উই মাস্ট পে আওয়ার গ্রেটফুলনেস, গ্র্যাটিটিউড অ্যান্ড হোমেজ, আনুগত্য রাশিয়ার সরকারের প্রতি। যে জাতি কৃতজ্ঞ নয়, আল্লাহ কখনো তাদের প্রতি নিয়ামত দেন না। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।